নমস্কার, স্বাগত জানাই আনকাট আড্ডার আসরে আপনাদের সকলকে। আমরা ইন্টারভিউ করি না, আমরা আড্ডা দিই। এমন কিছু অতিথি আমাদের এই আড্ডার আসরে আসেন, যাদের সঙ্গে খোলাখুলি জীবনের গল্প করি আর অনেক সমৃদ্ধ হই। আজকে আমাদের সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন, তিনি জীবনের গল্প বলেন, শুধু তাই নয়, স্বপ্ন পূরণের গল্প বলেন। যেই সব মানুষ আমরা সকলে নিজের সঞ্চিত অর্থ দিয়ে একটা বাড়ি বানানোর স্বপ্ন দেখি, মাথা গোঁজার ঠাঁই দেখি, সেই স্বপ্নই পূরণ করেন এই মানুষটি। তার সঙ্গেও সমাজের নানান ধরনের গুরুত্বপূর্ণ কাজে নিজেকে নিযুক্ত রাখেন। খুব অল্প দিনের মধ্যেই তাদের কোম্পানি একটা ব্র্যান্ড তৈরি করেছে। লোকের মুখে মুখে আজকে তার কোম্পানি বা তার ব্র্যান্ডের নাম উদ্বোধন। তাদের বললাম এই কারণেই, তার সঙ্গে আরও একজন পার্টনার রয়েছেন, তার বন্ধু। খুব কয়েকদিনের মধ্যেই আপনারা এই আড্ডার আসরে তাকেও দেখতে পাবেন। আমরা আজকে পেশার বাইরে সেই মানুষটিকেই খুঁজব, যিনি প্রপার্টি ডেভেলপার। তার নাম সঞ্জীব বোস। নমস্কার সঞ্জীব দা, আপনাকে আমাদের আড্ডার আসরে পেয়ে সত্যি ভীষণ ভালো লাগছে। এরপরে আপনার বন্ধু দেবাদিদেব গায়েন, তাকেও একদিন নিয়ে আসা হবে, আমরা আড্ডা দেব। আজকে কিন্তু আমরা নিছক মানে যেমন হয় আড্ডা, সেই রকমই আড্ডা মারতে চাই। প্রথমেই যেটা জিজ্ঞেস করব, যে এই প্রপার্টি ডেভেলপারের কাজ করছেন, মানে অত বাড়ি বানাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি বাড়িগুলো বিক্রিও হয়ে যাচ্ছে, মানুষ আপনাদের দিনের পর দিন ভরসা করছে। আর ছোটোবেলাটা বেশ দুষ্টুমির মধ্যে দিয়ে কেটেছে, যেমনভাবে যুবক বয়স মানে কিশোর বয়স থেকে দাপাদাপি করে কাটে, সেরকম নিশ্চয়ই কেটেছে। তা আপনি কি ভেবেছিলেন যে এই রকম জীবন আপনি বাঁচবেন? আপনার এটা যদি না হতেন তাহলে কি হতো, বা কীভাবেই বা এলেন এই প্রফেশনে? অ্যাকচুয়ালি কি আমরা মেনলি কাজটা আমাদের নিজেদের এরিয়ার মধ্যেই করি ম্যাক্সিমামটা। এবং আমরা আগে ছোটোবেলায় ওই বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই করতাম, তারপর সেখান থেকে গেলাম লেবার কন্ট্রাক্টর, তারপর লেবার উইথ মেটেরিয়াল বিল্ডিং বানানো শুরু করলাম। এই করতে করতে আমাদের এক বন্ধুর সঙ্গে আলাপ হলো, যে আমাদেরকে বলল যে তোমরা কেন প্রপার্টি ডেভেলপ করছো না, তোমাদের এত ভালো কাজ করো, তোমরা প্রপার্টি ডেভেলপ করো। এবং সেখানে একটা বড় অংশ তো একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার তো থাকেই। তা সে বললো আমি তোমাকে বাইরে থেকে হেল্প করব, করে তোমরা এই লাইনে নামো। তার পরামর্শ অনুযায়ী প্রথম আমাদের এই এতে নামিয়ে তারপর আমরা প্রথম একটা বিল্ডিং বানালাম, তারপর একটা বানালাম। তিনি কি যে বন্ধু আপনার সাথে, যে তিনি না, আমরা ছোট থেকেই আমরা দুজনে একসাথে কাজ করি। ওই আমি, আমার সঞ্জীব বোস ও দেবাদিদেব গায়েন, এবং আমরা দুজনেই একসাথেই কাজ করি ছোটো থেকেই। তারপর এইটা আস্তে আস্তে বাইরের লোক ইনভলভ হলো এই বড় আকারে রূপ দেওয়ার জন্য, এবং তারা আমাদের দেখিয়েছে রাস্তাটা। দেখানোর পর তারপর আমরা আমাদের ব্র্যান্ডটাকে তৈরি করলাম। এই ব্র্যান্ডের মূল উদ্যোক্তা ছিল দেবাদিদেব। ওই বলেছিল যে আমাদের পাড়ায় কাজ করলে আমরা উদ্বোধন নাম দেবো। তা যেহেতু আমরা মিশনপল্লীতে থাকি, আমরা রামকৃষ্ণ মিশনের একটু ক্লোজ, এবং উদ্বোধন আমাদের পত্রিকাটা আমরা পড়ি, আমরা মেম্বার, যার পরে উদ্বোধনের প্রতি আমাদের একটা সফট কর্নার ছিল। আচ্ছা, রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, আচ্ছা, সেই হিসাবে আমরা উদ্বোধন নাম দিলাম। প্রথম একটা বিল্ডিং, তারপর দুটো বিল্ডিং, এই করতে করতে এখন 16 অনওয়ার্ড চলছে, এবং সবই G+4। আচ্ছা, 10-12টা ফ্ল্যাট এক একটা টাওয়ারে, ওই 2 বেডরুম 3 বেডরুম কম্বিনেশনে। মানে এগুলো স্ট্যান্ডালোন নাকি? স্ট্যান্ডালোন, সবই স্ট্যান্ডালোন এবং অ্যাফোর্ডেবল হাউস, কোনোটা লাক্সারি নয়। আচ্ছা, ইদানিংকালে আমরা একটা প্রজেক্ট লাক্সারি করার চেষ্টা করেছি, যে লোকের টেস্ট বোঝার জন্য। আচ্ছা, যে একটা ভালো করে আপনার এলাকাতেই, আমার এলাকাতেই, যে ওই সেক্টরটা আলাদা। এবার তা করার পরে দেখলাম যারা আমাদের আগের সেক্টরে ছিল তারা এখন আমাদের এই লাক্সারি সেক্টরে আসতে চাইছে, এবং দু একজন অলরেডি এসেওছে। তখন বুঝলাম যে লোকেরও টেস্ট চেঞ্জ হয়েছে। মানে 16 বছর মানে অতিক্রান্ত হয়েছে আপনাদের এই কাজ, আপনাদের প্রতি ভরসাও আছে মানুষের। সেই জন্য মানে এই যে নতুন আর একটা করছেন যে একটু লাক্সারিয়াস, তা সেইটাতেও ভরসা পাচ্ছে, মানে দিচ্ছে মানুষ। হ্যাঁ, ভরসা হচ্ছে যে মেনলি আমাদের লাইনে যেটা হয় যে একবার একটা বুকিং হয়ে গেল, তারপর সেটা দিনন চলতেই থাকে কাজটা। আজকের একটা ঢালাই হচ্ছে, আবার 6 মাস পরে একটা ঢালাই, যেটা আমাদের এই লাইনের বদনাম বলা যায়। তো আমরা যেটা করতাম যে না, যে কাজটা শুরু হবে সেটা পুরো শেষ করা হবে, করে নতুন কাজে হাত দেওয়া হবে।
ও আচ্ছা, এইটা মানে আমরা কাজ চলাকালীন ৩-৪টে কাজ একসাথে চলছে, এটা করেন? প্রথম দিকে আমরা করিনি। আমরা একদম যেটা ধরেছি পুরো সেটা শেষ করেছি। কনসেনট্রেশনটা পুরো একটা হ্যাঁ, প্রজেক্টের এবার উপরে। কি হয়েছে, তা তখন এক্সপেরিয়েন্স কম ছিল, হুম, যার ফলে একটাতে বেশি কনসেনট্রেট করেছিলাম। রাইট। এই করতে লোকও দেখছি যে যা কমিটমেন্ট আছে সেই অনুযায়ী তারা পজিশনগুলো পেয়েও যাচ্ছে। তা সেই হিসাবে আস্তে আস্তে তারপর বছর ৬-৭ পরে আমরা একটার সঙ্গে আরেকটা জুড়ে নিয়েছি এবং সেটাও আচ্ছা, ভেরি রিসেন্ট। আচ্ছা, মানে এখন কটা কাজ চলছে একসাথে? এখন একসাথে চলছে ২ টো অনগোয়িং আছে আর একটা একদম স্টার্টিং আছে। আচ্ছা, গ্রিন পি। মানে আপনারা এই উদ্বোধনটা আপনাদের দুজনেরই ব্র্যান্ড, তাই তো? হ্যাঁ, মানে হ্যাঁ। দুজন। এই আপনারা কাজ করছেন কতদিন হলো? আমরা কাজ করছি, উদ্বোধন শুরু হয়েছে ২০১০-১১। আচ্ছা, উদ্বোধনের আচ্ছা। ১ম বিল্ডিং স্টার্ট হয় ২০১০-১১। তার আগে তার আগে অন্য ব্র্যান্ড ছিল। সেটাও দুজনে মিলেই করতেন? না, সেখানে আমরা দুজন ছিলাম। আমাদের সঙ্গে আরেকজন ছিলেন। আচ্ছা, যিনি আমাদের কনসালটেন্ট বলতে পারেন, উপদেষ্টা, সব আচ্ছা, রকম ব্যাপারে হেল্প করত। আচ্ছা, সেরকম একজন ছিলেন। আচ্ছা, সে তার সঙ্গে আমরা আরও ২ টো প্রজেক্ট করেছিলাম, বড়, বড় প্রজেক্ট। আচ্ছা, সেখান থেকে এক্সপেরিয়েন্সটা গ্যাদার করেছিলাম আচ্ছা। যে অ্যাটলিস্ট কনস্ট্রাকশন এক্সপেরিয়েন্স আমাদের অনেক দিনের। হুম, এবার এই কনস্ট্রাকশনের বাইরেও একটা সাইট আছে, সেটা যেটা কি? হচ্ছে কমিটমেন্ট, তারপরে আরেকটা হচ্ছে যে স্পেসিফিকেশান, আরেকটা হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট, তারপরে আরেকটা হচ্ছে যে বিহেভিয়ার, হুম, হুম, তারপরে হুম। লিগ্যাল একটা সাইড আছে, যে ফ্ল্যাটের ক্ষেত্রে এটা লিগ্যাল তো ভীষণ সাইডটা, ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওইটা একটা বড় ব্যাপার। সেইগুলো আমরা একটা শেখার জায়গা ছিল। আচ্ছা, সেখান থেকে শেখার পরে আমরা এই তারপরে এটাতে আমরা মনোনিবেশ করি আচ্ছা। এরকমভাবে। মানে এই যে এই ২ বন্ধু মিলেই আরকি পথটা অনেকদিন হয়ে গেল হ্যাঁ, হাঁটা, তো? তারপর ওই আমাদের ২ বন্ধু স্টার্টিংয়ে, আমাদের আরও ২ বন্ধু ছিল। আচ্ছা, তারা একটু এজের কারণে রিটায়ার করে যায়। আচ্ছা। তারপর আমরা এখন দুজনেই টেনে নিচ্ছি তা আরকি। এই যে একটা প্রফেশনে দুজনের পার্টনারশিপ, হুম। তাতে কোনো অসুবিধা হয় না? নাকি দুটো আলাদা ভাগ করে নিয়েছেন যে ও আর একটা দিক দেখবে, আপনি একটা দিক দেখবেন? না, ভাগের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমরা যেটা ভাগের ব্যাপারটা বলছি, আমাদের কোম্পানিটা আমরা ছোট থেকেই ওই সাপ্লাই, লেবার কন্ট্রাক্ট সবগুলোই ১ম থেকেই করে আসছি। তারপরে এখানে এসে যখন বড় আকারে গেলাম, তখন আমরা কাজটাকে ভাগ করে নিলাম। মানে মেইনলি সাইটটাকে ওই দেখে। মানে আচ্ছা, কি কাজ হবে, কাজটা কেমন হবে, কাজটা ভুল হলে কেন ভুল হয়েছে সেগুলো ও দেখে। আচ্ছা। আর বাকি যে সাইডটা আছে, যেমন লিগ্যাল আছে, তারপর পারচেজ আছে, তারপরে মানে ইয়ে লেবার ম্যানেজমেন্ট আছে, তো কাস্টমার ডিলিংস আছে। কাস্টমার ডিলিংস আছে, হ্যাঁ, প্লাস নতুন কাজ যেটা হবে সেইটা প্রোগ্রেস করা, হ্যাঁ। এগুলো মেনলি মানে আমি দেখি। টোটাল মার্কেটিং পার্টটা আপনার হ্যাঁ, আরকি। এটা আমি দেখি আচ্ছা। আরকি। মানে কখনো অশান্তি হয়নি, মনোমালিন্য হয়নি একসাথে কাজ করা, ২ বন্ধুর কাজ করা কিন্তু একটা বিরল দৃষ্টান্ত। যে সবসময় কিন্তু ভেঙে যায় না, সম্পর্ক। বিজনেস জনিত কারণে কোনোদিন ঝগড়া হয়নি, হয়নি। এরকম কিছু ভেরি হয়নি। নাইস, ভেরি কারণ নাইস। আমি যেটা ডিসিশন নিই, ও যে বুঝে যায় যে না ঠিক আছে এটা সাপোর্ট করে দাও। হুম। ও যেটা নেয় আমিও দেখি সাপোর্ট করে দিই। এটা কিন্তু ভীষণই একটা ভালো ব্যাপার যে শিক্ষামূলক, যে কখনো পার্টনারশিপে খুব কম যে অনেক সময় আমাদের গানের ব্যান্ডও ভেঙে যায়। হুম, যে একসাথে হচ্ছে, একটা ব্যান্ড গাইছে, হুম। প্রচুর ব্যান্ড আছে যে ভেঙে গেছে, আবার যে অনেক ব্যান্ড টিকে গেছে। যে এই সকলের সাথে সকলের আন্ডারস্ট্যান্ডিংটাই খুব বড় কথা। আচ্ছা, মানে সঞ্জীব দা, একটা কথা বলি যে এই আপনারা যখন প্রথম হুম, কোনো একটা ফ্ল্যাট যেদিনকে বিক্রি হলো, মানে এরকম হয়েছে নিশ্চয়ই তো, নাকি? হুম, প্রথম নিশ্চয়ই। দিন প্রথম ফ্ল্যাট বিক্রি হলো, একটা সাকসেস মনে হলো। হ্যাঁ, এটাকে কিভাবে দেখলেন? সেই কথাটা একটু একটু শেয়ার করুন আমাদের সাথে। ১ম মানে আমাদের আমাদের ১ম যখন ফ্ল্যাট শুরু করি, তাতে আমাদের মধ্যে একটা ভয় আজও কাজ করে যে আমি তার সারা জীবনের ইনকাম দিয়ে আমার কাছে সে একটা ফ্ল্যাট কিনলো। যদি কিছু হয়ে যায়, মানে এখানে চারদিকে যা শুনছি, ওই বিল্ডিং ভেঙে গেছে, ওই বিল্ডিং কাত হয়ে গেছে, ওখানে এইটা ঝরে পড়ছে, তারপর এই বিল্ডিংয়ের হওয়ার পর টাইলস ভেঙে উঠে যাচ্ছে, এগুলো খুব ভয় লাগতো। এক্স্যাক্টলি। তারপর আমরা যখন দেখলাম যে ফ্ল্যাট করতে যাই, যদি সে কেন কাস্টমার তো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন লেভেলেরও লোক হতে পারে, হুম, সাধারণ ঘরের লোক হতে পারে, মাস্টার, এগুলো সব রকম লোক আছে। হুম, যার ফলে ওই একটা ভয় আজও কাজ করে যে কেউ যদি কিছু করে দেয় তখন আমাদের কি হবে।
না, সেই জন্য প্রথম আমরা কাস্টমার যিনি ছিলেন হ্যাঁ মানে তাকে মনে আছে তো নিশ্চয়ই? হ্যাঁ তাকে মনে আছে অবশ্যই অবশ্যই। এবং একজন কাস্টমার তখন তো আমাদের খুবই পুঁজি কম, কাজ শুরু করছি, তা আমরা বললাম দেখুন আমরা একটা কাজ শুরু করেছি, তো আপনি কি ফ্ল্যাট নিতে ইন্টারেস্টেড? বলছে হ্যাঁ আমি ফ্ল্যাট নেব। তা আমি আপনার কাছে রিকোয়েস্ট, আমি বাজারে যা দাম তার থেকে আপনি একটু কম দিন, কিন্তু আমাদের টাকাটা একসঙ্গে দিন, কেন আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, কেন আমরা কোনো রকম লোন করতে পারি না বা আমাদের কেউ লোন দেবেও না। হুম, সেই কথা বলাতে বললো ঠিক আছে চলো তোমরা যখন করছো তোমাদের সঙ্গে আছি, বলে সে আমাদের খুব হেল্প করলো, সে একটা ফ্ল্যাট আমাদের বুক করলো। বাহ! যে বুক করলো এবং ও বললো যে ঠিক আছে আমি 70-80% টাকা আমার কাছে আছে, আমি তোমাদের দিয়ে দেবো। সেও ভরসা করে দিয়েছে, তার ভরসাটা রাখতেও হ্যাঁ পেরেছেন। এবার দিয়ে দিল, করলাম। আচ্ছা, তারপরে আমার দুই অবজারভার বলুন, ফিলোজফার বলুন, দুজন দাদা আছে যারা একজন কলকাতায় থাকে, একজন কলকাতার বাইরে থাকে। আচ্ছা। তা এবং তাদের সঙ্গে আমরা এখনও ওয়েল কানেক্টেড। তারা হচ্ছে আমাদের যখনই বিপদে পড়েছি, দাদা এই বিপদে পড়েছি, আমাকে হেল্প করতে হবে, মানে মানিটারি হেল্প? মানিটারি হেল্প, হ্যাঁ। ফিজিক্যালি হেল্প, কোনো অসুস্থ হয়েছে চলে এসছে, আচ্ছা, হসপিটালে ভর্তি এসেছি সে টাকা নিয়ে ছাড়াতে চলে গেছে। বাহ! মানে যেখানেই গেছি তাদেরকে আমরা সবসময় পাশে হ্যাঁ, পেয়েছি। কিছু ওয়েল উইশার না থাকলে মানে কোনো কাজ এভাবে করা খুব এই মুশকিল দুজন হয়। দাদা আমাদের সঙ্গে ছিল বলে আমরা প্রথম দিকে বিরাট হেল্প। সেই এখন দাদাদের নাম বলা যাবে নাকি হ্যাঁ বারবার? কেন বলা যাবে না, একজন দাদা আছেন কাঞ্চন দাশগুপ্তা, আচ্ছা, উনি এলআইসি ডেভেলপমেন্ট অফিসার, এখন রিটায়ার করার পর এখনও সেই এলআইসি ফান্ডেই আছেন। আর একজন আছে আমার দাদা, সে হচ্ছে অরিন্দম মুখার্জি, সে আচ্ছা, আমাদের বন্ধু কাম দাদা। আচ্ছা, তিনি হচ্ছেন আইআইটি খড়গপুর, উনি আর্কিটেক্ট সিভিল আগে, এবং অনেক বড় কোম্পানিতে উনি চাকরি করেন, এখন একটা কোম্পানির ডিরেক্টর। তার হেল্প এখনও পর্যন্ত আছে আমাদের এই ফিল্ডে। কারণ আজ আচ্ছা। পর্যন্ত ওখানে দাদা একটু প্লাস্টার খসে পড়ছে, কেন পড়ছে বুঝতে পারছি না, সে সঙ্গে সঙ্গে দু একজন লোকের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে আমাদের পাঠিয়ে দিল, এইটা ইউজ কর, এটা কিন্তু ভালো হবে, এটা করলে মনে হয় তো আর কিছুদিন ভালো হবে। সেই হেল্পটা এখনও মানে আমরা পাই। অরিন্দম দা এটা বোঝেন আরকি। হ্যাঁ উনি তো সিভিলের লোক, হ্যাঁ, হ্যাঁ। আর অনেক বড় ফিল্ডে উনি কাজ করছেন। আচ্ছা, উনি সবসময় হাই রাইজ হোটেল এইসব বানান, যার ফলে আচ্ছা। ওনার একটা বড় হেল্প আমরা পাই এই এই আমাদের ফিল্ডের। আপনাদেরকে বলছি যে আপনারা সবাই শুনছেন নিশ্চয়ই যে ২ বন্ধুর গল্প নিশ্চয়ই এটা। কিন্তু একটা কোনো কাজ করতে গেলে নেপথ্যে কিন্তু আরো অনেক কারিগর, তারা বন্ধু হতে পারেন, দাদা, রিলেটিভ যে কেউ হতে পারেন। তাদের সহযোগিতাতেও কিন্তু একটা মানুষ স্বপ্ন দেখেন এবং আরেকজনকে স্বপ্ন দেখাতে সাহায্য করে। এবং সবচেয়ে সঞ্জীবদার একটা ব্যাপার আমার সত্যিই ভালো লাগছে, এটা প্রশংসা না করে আমি পারছি না। যে এই কৃতজ্ঞতা বোধ, কৃতজ্ঞতার স্বীকার মানুষের কিন্তু বিরাট বড় একটা মানে জীবনের একটা অংশ। যেটা আমরা করি না, অনেক সময় ভুলে যাই। যে এই একটা মানুষকে উচ্চতায় পৌঁছাতে গেলে কিছু, কিছু গুণ তার মধ্যে থাকা দরকার। তার মধ্যে একটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। সেটা আমি মনে করি। সেটা দেখতে পাচ্ছি সঞ্জীবদার মধ্যে একে পুরোদস্তুর রয়েছে। যে কখন কে হেল্প করেছেন, কিভাবে তার সাথে একজন ভদ্রলোক টাকা দিয়েছেন, তিনি ফ্ল্যাট বুক করেছেন। সব কথা তার মনে রেখেছেন তিনি আরকি। এবং এইটাই তাকে আরো অনেক দূর এগিয়ে যেতে আশা করি সাহায্য করবে। আচ্ছা সঞ্জীবদা, এরপরে একটা কথা জানতে ইচ্ছা করছে যে এই আপনাদের ফ্ল্যাট মানে আপনারা তৈরি করছেন মানে আপনি আর দেবাদিদেব দা তৈরি করছেন মানেই ফ্ল্যাটটা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। মানুষের প্রচণ্ড একটা ভরসার জায়গা তৈরি হয়ে গেছে উদ্বোধন। তা সেটা কিভাবে মানে কি লড়াই ছিল? এর পিছনে কি করলেন? বা কেন মানুষ এত বেশি আর খুব আপগ্রেডেশন হচ্ছে মানে কিছু না কিছু নতুন দিচ্ছেন। এই যে এই ব্যাপারটা কি দিচ্ছেন? কি ব্যাপার হচ্ছে? অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা যখন বিল্ডিং শুরু করলাম, মানে আমাদের একটা নিজেদের মধ্যে একটা আলোচনা করলাম যে আমরা এই স্পেসিফিকেশান মেনটেন করব, এটা থেকে নামবো না। তাতে যদি আমাদের রেট বেশি থাকে তো বেশি থাকবে, অন্যরা কমে বিক্রি করলেও আমরা এই রেট স্পেসিফিকেশানটা মেনটেন করে যাব, সেইটা টার্গেট রেখে আমরা বিল্ডিংগুলো শুরু করা দেখলাম। এবং তারপর কি হচ্ছে, প্রত্যেক প্রজেক্টেই আমরা নতুন কিছু দেওয়ার চেষ্টা করলাম। মানে ধরুন এই প্রজেক্টে যদি বেড সুইচ দিই, তো পরের প্রজেক্টে গিয়ে আমরা এমসিবি নতুন রকম নিয়ে এসেছিলাম। আচ্ছা, এবার মেনলি আমি যেটা করলাম, আমরা মেন ডোর, যখন ফ্ল্যাটের মেন ডোরটা প্রথমে আমরা কাঠের দিতাম পেন্ট করা, তারপর দিলাম ল্যামিনেট, তারপর দিলাম ডেকোরেটেড ল্যামিনেট, আচ্ছা, তারপরে দেখলাম যে সবাই মেন ডোরের সামনে একটা করে কোলাপস ডোর লাগাচ্ছে। তখন আমরা চিন্তা করলাম যে
টাটা প্রবেশ দিলে কেমন হয়? টাটা প্রবেশ অ্যাকচুয়ালি স্টিলের ডোর, অনেক বেশি স্ট্রং, আর ওটা লাগালে সামনে কিছু লাগাতে হবে না। তারপর যদি কেউ লাগায় আলাদা কথা, কিন্তু মানে লাগাতে ওটাই হবে যথেষ্ট না, প্রোটেকশন দিচ্ছে। প্রোটেকশন দেবে। সেই হিসাবে আমরা টাটা প্রবেশটাকে নিয়ে আসলাম। হুম। নিয়ে এখন মেন ডোরটা টাটা প্রবেশের পুরো মানে পুরো ওটা স্টিলের। ডেকোরেটিভও আছে। ডেকোরেটিভও আছে, এক কালারেরও আছে, কিন্তু ওটা লাগালে আর মানে ফিজিক্যালি বা মেন্টালি যে আমার বাড়ির দরজাটা বেশ সিকিউর টাটা আছে। প্রবেশ, আচ্ছা, আচ্ছা, এটা একটা তাদেরও বলতে সুবিধে, আমরাও টাটা প্রবেশ দিচ্ছি, আচ্ছা। আমাদেরও বলতে তো সুবিধে। এইটা যারা পুরনো যারা নিয়েছেন তারা বলেন না যে আমরা এটা পেলাম না কেন? হ্যাঁ, এবার আমি অনেকে বলে যে আমি বললাম দেখুন আপনি তো হয়তো 2024-এ কিনেছেন, এবার 25 থেকে আমরা হয়তো এটা এনেছি, বা সেই জন্য ওটা আপনি তখন পান। ওই সময় ওনার সময় ছিলই না, ছিলই না, সেই জন্য। টাটাই তৈরি করেনি। এবার আবার এখনকার নতুন এসছে, এখন যেমন সিসিটিভিটা অ্যাডেড হয়েছে। অ্যাডেড হচ্ছে আস্তে আস্তে। এবার আচ্ছা। প্রজেক্টে আমরা সিসিটিভিটা ইনবিল্ড করে দিচ্ছি, আচ্ছা। মানে সবাই কেনার পর ফ্ল্যাট ওনাররা মিলে করতো, হুম, এখন হুম। যেহেতু এটা এমার্জেন্সি হয়ে যাচ্ছে, আমরা এবার চাইছি যে প্রজেক্টে আমরা ওটা বসিয়েই দেবো। আচ্ছা, আপনাদের কি লিফট রয়েছে? লিফট আছে, অবশ্যই আচ্ছা। লিফট আছে। হ্যাঁ, এখন লিফট না হলে তো এখন ফ্ল্যাট বিক্রি করা খুব ঝামেলা হ্যাঁ, হয়ে না যাচ্ছে। লিফট তো এখন ম্যান্ডেটরিও হয়ে গেছে। হুম, হুম। আমরা যেটা করতাম অনেক আগে, মানে প্রথম 4-5 বছর আমরা জেনারেটর দিতাম প্রত্যেক আচ্ছা। বিল্ডিংয়ে। হ্যাঁ। তারপর দেখলাম যে ফ্ল্যাট ওনাররাই আমাকে বলছে যে দেখুন জেনারেটর এখন কারেন্টও খুব কম অফ হয়। এবার কারেন্ট কম অফ হওয়ার জন্য কি হচ্ছে, জেনারেটর ইউজ কম। হুম, এবার ওটা জেনারেটর নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে, প্লাস না ইউজ করলেও ওটা প্রতি 3 মাস অন্তর প্রায় একটা অ্যামাউন্ট লাগছে মেনটেনেন্স, কোম্পানি যেহেতু এএমসি করা আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার ওরা আমাকে বললো দেখুন জেনারেটরটা আমাদের মিসইউজ হচ্ছে, আমাদের প্রচুর খরচা হচ্ছে, আমরা 10-12 জনে এটা মেনটেন করতে পারছি না। আপনারা বরঞ্চ জেনারেটরের দামটা আমাদের স্কোয়ার ফিট থেকে ডিডাক্ট করে ফ্ল্যাটগুলো দিন, তাহলে আমাদের কিনতে সুবিধা হবে আর মেনটেনেন্সের খরচা কমবে। আচ্ছা। তখন আমরা ওই জেনারেটরটাকে ড্রপ করিয়ে দিলাম, দিয়ে আমরা জেনারেটর ছাড়া বিল্ডিং করা শুরু করলাম। তা লাস্ট 4-5টা প্রজেক্টে জেনারেটর দিইও নি। হ্যাঁ। এখন আবার প্রেস্টিজিয়াস প্রপার্টি যখন বানাচ্ছি তখন তো জেনারেটরটা মাস্ট। অটোমেটিক স্পেসিফিকেশানে আসছে। আচ্ছা। তো এইরকম দোলাচালেই চলছে আর কি, কোনোটাই মানে আমরা এইভাবেই বলছি যে ওইটা আমাদের প্রেস্টিজিয়াস প্রপার্টি আর এটা হচ্ছে নর্মাল, দুটোর মধ্যে দুটোই আমার কাছে আছে, আচ্ছা। এটার দাম এই দেবে, আপনি যেটা চয়েস করবেন সেটা আচ্ছা, যেতে আচ্ছা। পারেন। এই আচ্ছা, মনে হয় কখনো যে মানে কোনো ভুল করলেন, এরকম ভুল হয়েছে, এটা থেকে অনুতাপ হয় কি কখনো, নাকি বিশেষ কিছু ভুল হয়নি জীবনে? না, একটা ভুল তো মানে একটা হয়, যদি মানে সত্যি কথা বলতে এখনও আমাদের কোনো ফ্ল্যাট ওনারদের সঙ্গেই আমাদের সম্পর্ক খারাপ নয়। যে 2010-এও নিয়েছে সে এখনও যে কোনো ব্যাপারে আমাকে ফোন করে জানে যে আমি এটা করব, কি করব। বা তাদের 2010-এর যে কাস্টমার আছে, অনেক কাস্টমার আছে বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে, হুম, হুম, হুম। বিক্রি করার আগেও জিজ্ঞেস করছে দাদা আমি বিক্রি করতে যাচ্ছি, তো আপনার কাছে কোনো লোক আছে? আমি বললাম, আমার কাছে লোক থাকলে আমি তো আমার প্রপার্টিটা আগে বিক্রি করব, হ্যাঁ, হ্যাঁ। তারপর আপনারটাকে বিক্রি করবো। সেই জন্য বললাম আমিও চেষ্টা করছি, আপনিও চেষ্টা করুন, হুম, তাহলে বিক্রিটা তাড়াতাড়ি হবে, শুধু আমার ভরসায় থাকবেন না। হুম, হুম। কেন আমি নিজের নতুনটাকে আগে সেল করার চেষ্টা করি। নিশ্চয়ই, নিশ্চয়ই। আর আমি বলবো যে আপনি লস করে বিক্রি করুন, আমি সেটা কখনোই আপনাকে বলবো না। কিন্তু সে আমার কাছ থেকে প্রতির ব্যাপারে এখনও অবধি অন্য জায়গায় ফ্ল্যাট কিনে চলে গেছে, সেও কিন্তু আমাকে ফোন করে জিজ্ঞেস করে আমার এখানে না এই প্রবলেম হচ্ছে, কী করবো বলুন তো। আমি তখন বলি যে ঠিক আছে এটা এইভাবে করুন। তাই আচ্ছা। এখন যোগাযোগটা সবার সঙ্গে আছে। না এবং তাহলে মানে ভুল বলতে কিছু হয়নি মানে? ভুল হয়েছে, কিছু কিছু ভুল হয়েছে, যেমন ধরুন কাজের ক্ষেত্রে, মানে আমরা জানি যে যেখানটায় আমরা ধরুন একটা জিনিস করে ফেলেছি, সেই জিনিসটা হয়তো না করলেও হতো, হুম। ওই খরচাটা যদি আমার কম হতো তাহলে আমি অন্য জায়গায় কিছু। হ্যাঁ কাস্টমারদের কম খরচ নিতে পারতাম। আচ্ছা। সবটাই তো ওভারহেড যোগ করে তারপর নিজের প্রফিট যোগ করে আমরা হ্যাঁ, অ্যানাউন্স কাস্টমারকে। করি। হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমরা ফ্ল্যাটটা যে আজকাল বাজারে যেটা আছে প্রমোটার, হুম, হুম, হুম। মানে ওই হিসাবে আমরা ফ্ল্যাট বানাইও না, বিক্রিও করি না। লোকে আমাকে বলে যে মানে আমাকে প্রমোটার বলে, যেহেতু আমাদের পেশাটা তাই, হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য আমরা কিন্তু নিজেদেরকে কখনোই প্রমোটার ভাবি না। কারণ আমরা বিল্ডার, আগেও বাড়ি বানাতাম, সেটা পার্সোনাল, এখন 5 জনের জন্য বানাচ্ছি। এখনও আমাদের মনের মধ্যে এই জিনিসটাই আছে যে আমরা বাড়ি বানাচ্ছি। আসলে প্রমোটার কথাটা তো খারাপের কিছু ব্যাপার নেই, কিন্তু মানুষ সেটাকে খারাপ করে। ব্যাপারটা হচ্ছে ব্যা- আমাদের এই লাইনটাই খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মানে প্রমোটার মানেই যে হ্যাঁ, আপনি যে ফ্ল্যাট cheat বুক করবে, করবেন, হ্যাঁ, আপনি মানুষকে। ফ্ল্যাট বুক করলেন যে পুরো টাকাটাই আমার, হ্যাঁ, প্রথম দিনেই আপনি হ্যাঁ। একটা ফ্ল্যাট বুক করলেন, ও পুরো টাকাটাই তো আমার। মানে সমস্ত পেশাতেই কিছু কিছু খারাপ লোক থাকবে, হ্যাঁ, এবার সঙ্গে তাদের সঙ্গে জন্য কি করলাম, পেশাটাই খারাপ হয়ে যাবে। মানে আমি কি করলাম, আমি বুকিংয়ে অ্যামাউন্ট নিয়ে আমি আমার মতো নিজের
ইচ্ছাতে খরচা করলাম, দেখ ফ্ল্যাটের জায়গায় পড়ে রইলো। এই যে চিন্তাভাবনার থেকেই প্রমোটারের জন্ম হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। নাহলে প্রমোটার এটা খারাপ ছিল না। কিন্তু আমরা প্রথম থেকেই চিন্তা করেছিলাম যে আমরা বিল্ডার, আমরা বাড়ি বানাচ্ছি, আমাদের বাড়ি একসঙ্গে 10 জনকে একসঙ্গে রাখবো, সেটা চিন্তাভাবনা করেই আমরা বানাই, এখনও অবধি তাই। এবং যারা আসে বলে, দাদা এখানে আমাদের বিল্ডিংয়ে কোনো ফোন নাম্বার দিয়ে অ্যাড দিই না, আমাদের কোনো বিল্ডিংয়ে আজ পর্যন্ত আচ্ছা, অ্যাড দিই। কিভাবে আমাদের ওই ফ্ল্যাট ওনাররাই কাস্টমার পাঠায়। মানে যে 10 নম্বরে কিনেছে সে এখন বলছে, দাদা আমার ভাইরা ভাই একটা ফ্ল্যাট নেবে, আপনি আপনার কাছে পাঠিয়ে দিলাম, আপনি একটা ভালো দেখে ফ্ল্যাট দিয়ে দিন। আমাদের কোনো ফ্ল্যাটের বাইরে কোনো অ্যাড দিতে হয় না, আমাদের কোনো ওয়েবসাইট নেই, আমাদের কোনো ফোন নাম্বার নেই। আমরা সব মিস্ত্রিরা সাইডে কাজ করছে, ও দাদার নাম্বার নিয়ে যান না, কথা বলুন হয়ে যাবে, ও আমাদের কাছে যোগাযোগ করে নেয়। এইভাবেই আমরা ফ্ল্যাট বিক্রি করি। মানে আমাদের ওই রকম পেশাদারিভাবে বিক্রি করা, সেলিং এজেন্ট রিক্রুট করা, আমরা এটা এখনও পর্যন্ত সেটা করিনি। হয়তো অদূর ভবিষ্যতে আরও বড় স্কেলে গেলে করতে হতে পারে, কেন এখন তো আরও আউটসাইডার অনেক যারা কলকাতায় ফ্ল্যাট কিনছে, হয়তো এই নিউ ইয়র্কে বসে, তাদের জন্য হয়তো আমাদের পরে ভাবতে হবে। এটা ভাবতে হবে। বা এখনও অবধি ফোনে ফোনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। যে রিসেন্টলি একজন ফোন করেছিল যে সে থাকে ইউকেতে, সে বলল আমার মাসির ছেলে আপনার কাছে একটা ফ্ল্যাট নিয়েছে, তো আমি শুনলাম আপনারা নাকি খুব ভালো ফ্ল্যাট বানান, তো আমি কলকাতায় আসছি পুজোর সময়, আমাকে একটা ফ্ল্যাট কিন্তু আমার দিতে হবে। তাই বললাম, ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠান, আমরা এখন যেগুলো আছে বা আপকামিং যেগুলো আছে সেই ফ্লোর প্ল্যানগুলো আপনাকে পাঠাচ্ছি, আপনি চয়েস করে বলে রাখুন যে এই ফ্ল্যাটটা আপনার জন্য রেখে দেবো, আপনি আসবেন তখন আপনি নেবেন, কোনো অসুবিধা নেই, ওটা আপনার জন্যই রাখা থাকবে। এইভাবে এখন একটা চলছে, হ্যাঁ। কিন্তু এইটা মনে হচ্ছে এবার বড় আকারে কিছু ভাবতে হবে, না, যাতে নিশ্চয়ই সবাই এখন পায়। টেকনোলজির যুগ, হ্যাঁ, আপনাদের এর সাথে সাথেই চলতে হবে। কিন্তু একটা কথা আমি দর্শক বন্ধুদের বলতে চাইছি যে এতক্ষণে সঞ্জীবদার কথা শুনে একটা বিষয় আমার মনে হচ্ছে যে এই বিশ্বাসটাই বড় মানে ভরসা আর কি। এই মানুষ যে বিশ্বাস করে একটা মানুষকে আগামী দিনে যারা এই প্রফেশনে যেতে চান, এটা তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে বিশ্বাস ভাঙলে ওই একবারই, কিন্তু বারবার করে যদি মানুষের প্রতি বিশ্বাস অর্জন করতে হয় তাহলে কিন্তু বিশ্বাস না ভাঙার কাজটাই করা উচিত। এই কারণে যে এই সঞ্জীবদার মতো মানুষেরা বা ওনারা দুই বন্ধু যে কাজটা করছেন, তারা কিন্তু লোকমুখে মাকে ওয়ার্ড অফ মাউথ আর কি, শুধু লোকের মুখে মুখেই ওনারা এতগুলো বাড়ি বানিয়ে ফেলেছেন এবং এতগুলো মানুষের আশা ভরসা বিশ্বাসের জায়গাটার মধ্যে ওনারা স্থান পেয়েছেন। যে দূর থেকে একজন ভদ্রলোক ফোন করবে যে তার মাসির ফ্ল্যাটের মতো আমাকে রাখতে দিতে, মানে তার মাসির থ্রুতে তো জানতে পেরেছে। এই ভরসা বিশ্বাসটা থাকলে কিন্তু আমার মনে হয় সন্দীপ দা যে কোনো প্রফেশনেই এই বিশ্বাসের জায়গাটা ভীষণ স্ট্রং হওয়া উচিত, হ্যাঁ, তবেই অবশ্যই। কিন্তু মানুষের মানে উন্নতির জায়গাটা খুব সিকিওর থাকবে। আমি মানে একটা কথা বলছি যে একটা মানুষ যখন বাড়ি বানাবে সেটা তার ওই গচ্ছিত সঞ্চিত সমস্ত অর্থ দিয়ে একটা স্বপ্ন পূরণ করতে যাবে এবং অনেক মানুষ ঠকে যায়, বাড়িটা সমস্ত টাকা দিয়ে সে তৈরি করে সে ঠকে গেল, আর তার কাছে পুঁজি নেই, তখন সেটা খুব দুঃখজনক ঘটনা হয়। এবার আপনার কাছেও তো সেরকম মানুষ আসে যে এইটাই বাবা আমার কাছে রয়েছে, তুমি একটা ভালো আমাকে ব্যবস্থা করে দাও। অবশ্যই। আর আপনিও তো এটা আপনার প্রফেশন, যে আপনিও টাকাটা অর্জন রোজগার করার জন্যই আপনিও তো সেটার জন্যই কাজটা করেন। তা এই যে দুটো আপনারও তো টাকা রোজগার করার স্বপ্ন, যে আপনিও একটা কোথাও এস্টাবলিশমেন্ট, আপনার ফ্যামিলি, আপনার নিজের ভালো লাগা সব কিছু, তা দুজনেরই স্বপ্ন পূরণ ধরুন প্যারালালি হচ্ছে, এইটার কিভাবে ভারসাম্য রাখছেন? ভারসাম্য বলতে আমরা দেখুন, প্রথম আমরা একটা ধরুন কাস্টমার এলো, এসে বলল যে আমি এরকম, আমি দেখুন আমরা এই দামে বিক্রি করছি, এই হচ্ছে আমার পার ইউনিট, আমার এই কনস্ট্রাকশন কস্ট, এই আমার এই জমির দাম এইখান মার্কেটে এই যাচ্ছে, আপনারা আমাকে এই কস্টিং দেবেন, তার উপরে গভর্নমেন্টের যা চার্জেস আছে সেটা আপনাকে দিতে হবে। এবার কেউ এসে বলছে যে দেখুন ওখানে এই পাওয়া যাচ্ছে, ওখানে এই পাওয়া যাচ্ছে, তখন আমি বললাম যে দেখুন আপনি আমাদের যে বিল্ডিংগুলো হয়ে গেছে সেখানে একটা বিল্ডিংয়ে যান, আমি ফোন করে বলে দিচ্ছি এই ভদ্রলোক যাচ্ছে, আপনাকে দরজা খুলে দেবে, আপনি দেখুন যে কোনো একটা তার বার করে দেখবেন ওর গায়ে ফিনোলেক্স লেখা আছে কিনা, কেন আমরা এটা মেনটেন করি। আপনি সারা জীবনের আয় দিয়ে আমার কাছে একটা ফ্ল্যাট কিনবেন, সেইখানতে যাওয়া, আমি পেছন ফিরে চলে আসবো চাবি দিয়ে, তারপরে দেখবেন এখানে খসে পড়লো, দুদিন পরে ওখানে জং ধরে যাচ্ছে, আপনি আমাকে এসে বারবার বলবেন
যে সঞ্জীববাবু এটা কেন হচ্ছে, সঞ্জীববাবু ওটা কেন হচ্ছে। আমরা ওই জন্য স্পেসিফিকেশান বলে দিলাম, দিয়ে প্রত্যেকটা কোম্পানির নাম্বার দিয়ে দিই, তাদের গ্যারেন্টি কার্ড সমেত, যে এই লোকটার থেকে আমি এই পারচেস করেছি, এই তার গ্যারেন্টি কার্ড আছে, এ এত বছরের ওয়ারেন্টি দিয়েছে, আপনি এরপর ফোন করলে ও আপনাকে এটা ঠিক করে দেবে। আমরা এইভাবে করে দিই। এবার কী হচ্ছে, মার্কেটে দেখুন আমার মতো আরও অনেক লোক রয়েছে, প্রমোটিং এই লাইনে কাজ করছে। এবার আমরা একটা বিল্ডিং ধরুন সয়েল টেস্ট করলাম, সয়েলটা খারাপ এলো, সয়েলটা খারাপ আসার পরে আমার যে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার সে বললো, দাদা আপনি তো এতদিন এত করলেন, এবার কিন্তু আপনার পাইলিং করতে হবে। হুম। আমি বললাম কেন পাইলিং কেন করব? বলছে আপনার সয়েল খারাপ। তাহলে আমার পাশের লোকটা সে একটা গর্ত খুলে একটা আইসোলেট ফুটিং করে একটা বিল্ডিং করে দিচ্ছে, আর তার পাশের জমি আমি কি করে, বলে দেখুন ও কীভাবে করছে আমি জানি না, আপনি আমার কাছে এসছেন, আমি আমার এটা বলবো, আমি যদি এই বিল্ডিংয়ে সই করি আমাকে কিন্তু এই কাজটা করে দিতে হবে। আচ্ছা। এবার সে আমার সব বিল্ডিং করে, হুম। তো আমি তার নিশ্চয়ই তার কথা শুনবো। তা আবার বললো দেখুন 2 পয়সা বেশি খরচ হবে, আপনি লোকের থেকে চেয়ে নিন, কিন্তু এটা করতে যাবেন না, এটা করলেই কী হবে, বড় আকারে যখন হবে তখন প্রবলেম পড়ে যাবে। এই ওরা করছে, ওরা বুঝবে 10 বছর 5 বছর যাক, তারপর বুঝবে। তা আমরা তো সত্যি কথা, আমার প্রফিট দরকার নেই, বা আমি যদি আমার কস্টিং ধরেই বলবো হুম। যে আমার এই কস্টিং আছে, তাতে আমার একটু স্লো বিক্রি হবে, কিন্তু আমি তো জোর গলায় বলতে পারবো যে আমার কস্টিং ভালো। মানে আপনি তার স্বপ্নটাকে প্রায়োরিটি দেবেন আপনার মানে প্রফিটের চাইতে। হ্যাঁ, এবার আমি কি করলাম, তখন আমরা ওই পাইলিং করলাম, পাইলিং করে তারপর ফাউন্ডেশন করে বিল্ডিং তৈরি করলাম, করে এবার দেখা যাচ্ছে যে আমার পাশেই যে বানাচ্ছে তার সঙ্গে আমার 500 টাকা ডিফারেন্স স্কোয়ার ফিটে। সবাই এসে বলছে ওর সঙ্গে, ও বলছে এই টাকায় দেবে, তুমি কী করো? আমি বললাম দেখো এটা আমার কাছে বলার কিছু নেই, কেন আপনি নিজে দেখে নিন। এবং আমরা কি করেছি, ডে 1 থেকে যত বিল্ডিং বানিয়েছি মাটি খোঁড়া থেকে সব ছবি আমরা তুলে রাখতাম, আচ্ছা। তখন ক্যামেরা বা মোবাইলে তুলে আমরা প্রুফ স্টোর করে রাখতে রেখে দিই, যে কেউ যদি জানতে চায় যে তুমি কতটা মাটি কেটেছো, এই দেখুন আমার কাছে প্রুফ আছে, ভিডিও সমেত করে রেখে দিই। আচ্ছা। যে আমি বলেছি, আমি মুখে বললাম এই বিল্ডিং পাইলিং আছে, বিশ্বাস করবেন কেন, আমার ওই সব ডেট নাম্বার কটার সময় হয়েছে সব দিয়ে পাইলিংয়ের ভিডিও আছে, যে আমি এখানে পাইলিং করেছি, তার স্পেসিফিকেশান কী আছে সেটাও আমার কাছে প্রুফ সমেত আছে। কাজেই আমাকে কেউ বলতে পারবে না যে আমি এটা পাইলিং না করে পাইলিংয়ের পয়সা নিচ্ছি। ওকে, ওকে। এইটা একদম মেনটেন করে আমরা চলি। এটা হয়তো কেউ বলে না, আমরা প্রথম দিন থেকে এটা আমরা আমাদের মধ্যেই মানে করেছি। এই বিশ্বাসযোগ্যতাটার মানে প্রথম দিন থেকে মানে আপনারা আমি রেখেছেন। প্রথম থেকে জবাব কাউকে দিতে হবে, হুম, এইটা হুম, হুম। চিন্তা রাইট, ভাবনা রাইট। আমাদের প্রথম মানে থেকেই নিজের ছিল। বাড়ি তো না, এটা আমি কাউকে হ্যাঁ, বিক্রি করব। এই জবাব দেওয়ার যে কমিটমেন্ট, এইটার জন্যই আমরা প্রথম থেকে এগুলো মেনটেন করে চলি। আচ্ছা, এরকম কখনো হয়েছে যে আপনি পারেন এমন কোনো মানুষকে আপনি না বলেছেন কোনো কারণে, পার্সোনাল রাগই হোক বা কখনো কোনো অসুবিধার মধ্যে আপনার টাকা আছে বা বিক্রি করার প্রভিশন আছে তাও আপনি করেননি, এরকম কখনো হয়েছে? ধরুন আমাদের যতগুলো কাজ করি সবগুলোই জয়েন্ট ভেঞ্চারে, হুম। মানে কিছু কেনাও থাকে, ধরুন কারোর প্রপার্টি আছে, আমাকে এসে বললো আমি ডেভেলপ করব, আমি চাই উদ্বোধন ডেভেলপটা করুক। তা আমি বললাম যে ঠিক আছে আপনি করে দেবো, কিন্তু আমার রুলস আমি আপনাকে দেব। আর হচ্ছে যে আপনার ওই জমির পাশে একটা বড় বট গাছ আছে, ওই বট গাছটা কিন্তু আপনাকে কেটে আসতে হবে, আমি আপনাকে হেল্প করব কোথায় গেলে পারমিশন পাওয়া যায়, কিন্তু আমি কাটতে যাব না, কেন আমি ওখানকার লোকাল লোক, আমি যদি ওখানে গাছ কাটি বলবে পরিবেশ নষ্ট করছে, আমি কেন গাছ কাটতে যাব, আমার তো আরও বিল্ডিং আছে, আমি বানাবো অন্য জায়গায়, আমার ওটাই করতে হবে, আমার কোনো ব্যাপার নেই। এইবার আমি ওনাকে বললাম যে আপনি গাছটা কাটাতে আমি সাহায্য করব, কিভাবে হয় আমি বলে দেবো, গাছটা আপনার তত্ত্বাবধানে কাটানো হোক, খরচ আমি দেবো, হুম, হুম। তারপর আমি আপনার সঙ্গে এগ্রিমেন্টে সাইন করব। মানে তাতে যদি উনি না রাজেন তখন আপনি না তখন করেছেন। আমাকে বলছে না ঠিক আছে, কিন্তু এটা একটা অব্লিগেশন হয়ে গেল না, কেন আমি তো চাইছি ডেভেলপ করে দিয়ে আমি কোনো ঝামেলায় থাকবো না। আমি ঝামেলা থাকবেন না, কিন্তু ক্লিয়ার হওয়ার পরে এইটা, তারপর দেখলাম সে কোনো একদিন অন্য একজন ডেভেলপারের সঙ্গে কাজটা করে ফেলেছে, কিন্তু আচ্ছা। করে ফেলেছে তাতে আমার কোনো আপত্তি নেই, করে ফেলেছে। এবার সে কোনো দিন তার সাথে আমার সম্পর্কও ভালো, রাস্তায় দেখা হলো কথাও বলে, দাদা আমারটা হয়ে গেল, আমি বললাম, খুব ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা ওটা করি, আমরা করি হ্যাঁ, মানে ওইভাবে না না করেননি, কিন্তু ওই অনৈতিকভাবে করতে না, চাননি আর কি। করি। আচ্ছা, সেইটার আবার জন্য এরমও আপনি হয়েছে, করেছেন। একজন ফ্ল্যাট কিনেছে, বলে আমি এই ফ্ল্যাটটা নেব, আমি যা কোনো লোন নেবো না, আমি ওয়ান শটে সমস্ত পেমেন্ট করে দেবো, কিন্তু আমার হচ্ছে আমি 2টো শিফটে পড়াবো, কি? আপনার
টিউশন করবো আচ্ছা, ফ্ল্যাটের পড়াবেন। মধ্যে। আচ্ছা, আচ্ছা। আমি বললাম, না, আমরা টিউশন করতে দিতে আমি পারবো না। আপনি ফ্ল্যাট কেনার পর সোসাইটি থেকে পারমিশন নিয়ে করুন, কিন্তু আমরা আপনাকে টিউশনি করার পারমিশন দিয়ে ফ্ল্যাট বিক্রি করবো না। কারণ ৮-১০ জন লোক আছে, তারা আমাকে বলবে ওরা টিউশনি করছে, তার পরের দিন আরেকজন ওপরে গিয়ে অন্য কিছু করবে, হুম, হুম। তারপর আমার এই পরিবেশটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু ওই পারমিশন আপনাকে দিতে পারবো না, সেই কন্ডিশনে ফ্ল্যাটও বিক্রি করতে পারবো না। ওই জন্য আমরা কেউ এগ্রিমেন্ট এটা তো না বলেও করতে পারে। উনি বললেন তাই, কেউ তো না বলেও করতে আমরা পারে। এগ্রিমেন্টে লিখে দিই যে ও আচ্ছা। টিউশন করা যাবে না, গোডাউন বানানো যাবে না, এগুলো এগ্রিমেন্টে দোকান কিছু মানে কমার্শিয়াল পারপাস ইউজ করা না, যাবে। ফ্ল্যাটটাকে কমার্শিয়াল ইউজ করতে পারবেন না। এবার আমরা লিখে তারপর আমরা ফ্ল্যাটটা বিক্রি করি। হুম। এইবার সে মেনটেন করবে কি করবে না তার ব্যাপার, আর সোসাইটির ব্যাপার। আচ্ছা। এবার আমি যখন বিক্রি করে সোসাইটি তৈরি করে দিয়ে চলে এলাম, হুম। ওই ১০ জন যদি মেনে নেয় আমার তো অসুবিধে কিছু নেই। নিশ্চয়ই, সে নিশ্চয়ই। তখন তো ওদের প্রপার্টি, আমার নয়। হ্যাঁ, আমি যখনই চলে এলাম তখন তো আমার প্রপার্টি আর নয়। হ্যাঁ, সেটাই। আর এইটা আমি তখন তাকে ফ্ল্যাটটা দিলাম না। এবার সে অন্য জায়গায় নিল। এবার বলছে যে, দাদা আপনি তো নিতে পারতেন না, আমি নেব না কেন? আমি কখনো বলতে পারি না আপনি পারমিশন দিয়ে দিলাম যে আপনি ওটা টিউশন করুন, আর হুম। তারপর আমাকে বাকিরা বলবে আপনি পারমিশন দিয়েছেন। ওটা আপনারা দিন, কিন্তু আমি দেবো না। রাইট, রাইট। এই জন্য এই হচ্ছে সেটাই। ব্যাপার। আর তারপরে আমরা আরেকটা জিনিস মেনটেন করি যে টোটাল যে ল্যান্ডটার ওপর প্রপার্টিটা হবে, বিল্ডিংটা, তার ছাদ, আউটসাইডের যত এরিয়া, বাউন্ডারি ওয়াল, হুম। সমস্তটাই ওই ফ্ল্যাটের জন্যই বানাই, এবং ওই ফ্ল্যাটের ওনারদেরই ওনারশিপ দিয়ে আসি। মানে পাশে আরও বাড়ির ওই হয়তো বড় করে বাউন্ডারি করা আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাউন্ডারি আমার না করলেও চলতো, কিন্তু আচ্ছা। আমি বলি না, বাউন্ডারি করে নাও। কেন? এই ১০ জন পরে যাতে ওদের সঙ্গে মারামারি না করে যে বাউন্ডারিটা ওনার বা আমার। আচ্ছা, হ্যাঁ, 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 হ্যাঁ। আমার এই প্রপার্টির বাউন্ডারি এটা। মানে এই এটা আমরাই খরচা দিয়ে হ্যাঁ, বানিয়েছি। আর এই ছাদটা হচ্ছে ওই ১০ জনের, হুম, হুম। প্রমোটারের নয়। আচ্ছা। আমি বিক্রি করে চলে আসলাম, আপনাকে চাবি দিয়ে দিলাম। পরের দিন যদি আমি আপনার বাড়ি যাই, আমি বেল বাজিয়ে জিজ্ঞেস করবো আসবো? তাহলে আমার মালিকানা নেই, আচ্ছা, তোমাদের মালিকানা। ঠিক। তোমরা যে কোনো প্রবলেমে আমাকে ডাকো, আমি আছি, কিন্তু আমি মালিকানা দেখাতে আসবো না যে আমার আমি তো ওনার প্রপার্টি কিনেছি, আমার নয়। মানে আমি ছাদটাও সবাইকেই সবাইকেই দিয়ে আসি, ছাদ, ওপেন স্পেস যা আছে হুম। সব ওনাদের আমরা দিয়ে দিই। তাহলে এবার বোঝা যাচ্ছে কেন উদ্বোধনের নাম লোকের মুখে মুখে এতভাবে এইভাবে ছড়িয়ে পড়ছে। কোনো সেই রকম সো কল্ড মার্কেটিং বা বিজ্ঞাপন না থাকা সত্ত্বেও। কারণ এই যে অনেস্টি, এই যে একটা প্রত্যেক মানুষের মধ্যে যে বিশ্বাসের বীজ বপন করছেন ওনারা, সেইটাই কিন্তু এর একটা মারাত্মক ইউএসপি। তা কিন্তু আরেকটা কথা তো এর মধ্যে বলাও হচ্ছে না, সেটা হচ্ছে যে সঞ্জীব দা কিন্তু সমাজের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র। তার আগে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, আপনারা কলকাতার দিকে কোনো ফ্ল্যাট করার কথা চিন্তা করছেন না কেন? কেন লোকাল এরিয়ার মধ্যে? মানে প্রথম থেকেই আমি তো আমাদের ওই পাড়ার নিজেদের মধ্যে। পাড়ার মধ্যে করে 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 যেটা ওটাতে হয়েছে, কমফোর্টেবল আর কি। হ্যাঁ, কমফোর্টেবল। তারপর দেখলাম যে বাইরে করতে যাব, করতে গেলে আবার আমার নিজের এরিয়াটা যদি ডিপ্রাইভ হয়, সেই ও চিন্তা করে আচ্ছা। যে ওখানে গেলে তো ওখানে ফুল টাইম দিতে হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি এখানে করছি, হয়তো এখানে আমরা সত্যি আমরা যেখানে আছি সেখানে অনেক কিছু সমস্যাও আছে। সমস্যা আছে, যেগুলো মিউনিসিপ্যালিটি চাইছে ওভারকাম করতে। হ্যাঁ, এলাকার হ্যাঁ, সমস্যা। এলাকার সমস্যা। কিন্তু তার মধ্যে থেকে সবাই বলছে যে এই ধরনের কাজ তোমরা করছো, এখানে এত কম রেট পাচ্ছ, এইটাই আর একটু ওদিকে গিয়ে করলে অনেক বেশি রেট পেতেন। আমি বললাম যে হ্যাঁ, মানছি, কিন্তু কথা হচ্ছে এই যে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, আজকে রাস্তায় বেরোচ্ছি, ওই ফ্ল্যাট ওনার এসে বলছে, দাদা আজকে একটু ভালো করে বাজার করুন। আমিও তাকে বলছি ওইখানে ওই মাছটা ভালো, তাকে বলে দিচ্ছি। এই জিনিসটা একটা বড় ব্যাপার। মানে এই ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এত ফ্ল্যাট বানাচ্ছেন আর এত পরিবার, এত মানুষ, এত স্বপ্ন নিয়ে আপনি সারাদিন ধরে থাকছেন, হ্যাঁ, এইটা থেকে বেরোতে আপনার মন চাইছে না। এটা কিন্তু একটা মানুষের ভীষণ বড় একটা মানসিকতা যে সকলকেই পরিবারের অন্তর্ভুক্ত করে হ্যাঁ, নিয়েছেন, আপনি নিজের লোক ভাবছেন। হ্যাঁ, এটা একটা মারাত্মক, মানে আগামী দিনে যারা এই প্রফেশনে আসতে চাইছেন, এটাও কিন্তু একটা, এই আন্তরিকতাটাও কিন্তু একটা ভীষণ বড় পার্ট। এইটার সূত্র ধরেই আমি বলি যে সমাজের যে কাজ করছেন, যে আমি যতটা ওনার সম্বন্ধে জানি, সঞ্জীবদার সম্বন্ধে জানি আর কি, তাতে জানি যে এই এলাকায় এত পপুলার মানুষ, সেটা তার একটা চাপ কিনা সেটা উনিই বলবেন, যে রাত বিরেতে যখন তখন মানুষের যে কোনো বিপদে ফোন করলেই সঞ্জীবদাকে সবসময় পাওয়া যায়। অথচ উনি কোনো পলিটিক্যাল ফিগার নন। তা সবসময় তার বিভিন্ন মানুষের কাজে সাহায্যের হাত বাড়িয়ে
বাড়িয়ে দিচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। তা সেইটা কি একটা বিজনেস পলিসি, নাকি এটা আপনি প্রথম থেকে মন থেকে করেন? না, আমরা তো ব্যাপারটা ওইখানে বড় হয়েছি, ছোটবেলাটা ওখানে কেটেছে। খেলাধুলো করা, ক্লাব সবই ওখানে। মানে যার ফলে সবাই চেনে না এরম লোক আমাদের নেই। এবার কি হচ্ছে, যার ফলে যখনই যে যা বিপদে পড়ে ফোন করে। আচ্ছা, এরকম মানে এটা তো সোশ্যাল ওয়ার্কই বলবো আমরা, যে বিভিন্ন লোকের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ছেন, যে এটা তো সোশ্যাল ওয়ার্ক করবো বলে করছেন না, না, মানে এটা ভালোবেসেই করছেন। ভালোবেসেই করা। মানে এরকম কোনো ঘটনা কি মনে পড়ছে যে মানে এত মানুষের সাথে ওয়েল কানেক্টেড আপনি, যে কোনো ঘটনা ভীষণভাবে আপনার মনকে নাড়া দিয়েছে বা ভীষণ দুঃখ দিয়েছে, মানে সেরকম কোনো স্মরণীয় ঘটনা কি আপনার আছে? না, এমনি না, সবাই সেরম কোনো স্মরণীয় ঘটনা নেই। তবে মানে যে আমরা করে দিয়েছি তারপর সে কোনো জায়গায় আমার নামে বদনাম করেছে, এরম লোকের সংখ্যা খুবই কম। আচ্ছা। হয়তো ভালো বলেনি, কিন্তু বদনামও করেনি। আচ্ছা, এটা ঠিক আছে। যে জীবনে মানে এই এতটা পথ হেঁটেছেন এবং যথেষ্ট সাফল্য পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, তা দিনের শেষে যখন বাড়িতে যান, তখন কি নিজেকে সফল বলে মনে হয়, নাকি ক্লান্ত লাগে? ক্লান্ত তো দেখুন, আমরা যেটা মাঝে, মাঝে নিজে ভাবি যে আ আমি যদি এই লাইনে না হুম, আসতাম তাহলে কি করতাম? চাকরি করতাম। হুম, নয় সরকারি নয় বেসরকারি। তা মাস মাইনে পেতাম, ভালো লাইফ ডিল করতাম, কোনো অসুবিধে ছিল না। কিন্তু আমি পরে চিন্তা করে দেখলাম, তা আমিও তো এখন আমরা কিন্তু অ ব্যবসা করি, প্রমোটিং করি। আমরা কিন্তু প্রতি মাসে আমি মাইনে নিই কোম্পানির থেকে। কারণ আমি তো কোম্পানির হয়ে কাজ করছি। রাইট, আমি রাইট। মাইনে নিই, এখনো সেই মাইনেই বিশ্বাস করি। আচ্ছা, মানে চাকরিই করেন আরকি। চাকরিই করি, কোম্পানিকে সার্ভিস দিই। এবং কোনোদিন যদি ২ ঘন্টা পরে বেরোই, আমার ভেতরে ভয় হয়, আমি ২ ঘন্টা পরে যাচ্ছি, যদি বলে এই কাজটা হয়নি আমার জন্য। কোম্পানি তো আমাকে মানে কাকে কৈফিয়ত দেবেন? কাকে কৈফিয়ত মানে নিজে কৈফিয়ত দিতে তো আগে হবে হুম, যে আমি ২ ঘন্টা পরে বেরোচ্ছি। আর একটা মিস্ত্রি বলল, আপনি ২ ঘন্টা পরে এসছেন বলে ওই ইটটা আপনি ইউজ করতে বারণ করে গেছিলেন। ওই ইটটা তো আমি ইউজ করিনি, আমার লোক বসে যাচ্ছে। এটার জন্য আমাকে দায়ী করবে। সেই জন্য আমার ওই জায়গাটা একটা কাজ করে যে আমি কেন ২ ঘন্টা পরে বেরোলাম? মানে আর যদি ২ ঘন্টা পরে বেরোবো, ঠিক আছে, চলো আজকে ২ ঘন্টা বেরোচ্ছি। সবাইকে ফোনে বলে দিও আমি ২ ঘন্টা পরেই আসছি। কিন্তু এই একটা জবাবদিহি করা, রেসপন্সিবিলিটি আছে। হ্যাঁ, আর জবাব দিতে হবে বা দায়িত্ব নিতে হবে, এই একটা ভয় সবসময় কাজ করে। ওই জন্য মেনটেন করি সকালবেলা যাওয়া, সাইটে যাওয়া। তার জন্য কী হয়, কিছু, কিছু সময় ফ্যামিলির প্রবলেম হয়ে যায়। ফ্যামিলিকে বলা যে, "তুমি ওটা টাইমলি করছো, এখানে কেন টাইমলি করছো না?" তা আমি বললাম যে, ওখানে অনেকগুলো লোককে কমিটমেন্ট করা রয়েছে হুম, যে হুম, হুম। আমার জন্য আরও ৫ টা, যে একটা বাইরে থেকে অনেকগুলো মিস্ত্রি নিয়ে এসে কাজ করছে। আমি যদি তাকে এইটা না দিই এবং না এনে দিই সময় মতো, তার লোকটা বসে যাবে। এবার ওই সময় মতো জিনিসটা আনতে গিয়ে হয়তো আমার ১০ মিনিট দেরি হয়েছে। তার জন্য আমি বাড়িতে লেট করেছি ১০ মিনিট। এই ব্যাপারটা সবসময় বাড়ির সঙ্গে চলে, হ্যাঁ। কিন্তু বাড়ির লোক কিন্তু আপনি বুঝে। সফল মনে করছেন না নিজেকে? হ্যাঁ, সফল তো অবশ্যই। বাড়ির লোকও জানে যে ওইটা না করলে কোনোদিন আসবে না। ও হ্যাঁ, শতবার ফোন করলেও খাবার টাইম পেরিয়ে গেলেও আসবে। কেন ওই কাজটা আমার আগে। ওই আচ্ছা। যে ওইটা কমিটমেন্টের জায়গা থাকেই আরকি, এবং তাতে বেশ হ্যাপি। মানে বেশ ভালো লাগছে। বাহ! ভেরি মানে গুড। নিজের কাজ করা, নিজের জন্য কাজ করা ভালো লাগে। হ্যাঁ, বেশ ভালো। মানে ভালো আছি বলতে মানুষ এখন ভুলে গেছে। না, নিশ্চয়ই। সেটা সেইখানে দাঁড়িয়ে আপনি বলছেন, বেশ ভালো আছি, হ্যাঁ, বেশ ভালো লাগছে আমার। নিজের জীবনের সম্বন্ধে কোনো অভিযোগ নেই। না। সেরকম মানুষ বড় একটা পাওয়া যায় না। তা এটাই তো মানুষের সফলতার মানে বোঝাই যাচ্ছে যে একজন সফল মানুষ, আর সেই সফলতাটাকে তিনি হেসে খেলেই ঠিক পার করে দিচ্ছেন। এটা একটা বিরাট ব্যাপার। আমি শুধু বলব যে অনেকেই তো এখন নিজে বিজনেস করতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান চাকরি না করে। তাদের জন্য আপনি কি বলবেন? সেই সমস্ত ছেলেদের বা অনেক মেয়েরাও এই কনস্ট্রাকশনের বিজনেস করতে চাইছেন, নিজেরা এরকম এন্টারপ্রেনিউর হতে আমাদের চাইছেন। আমরা যে লাইনে রয়েছি, সে মানে আমরা তো এখন যেই বিল্ডিংয়ের ডেভেলপমেন্ট কাজ করছি, এখন অনেক লোক এসে বলে, "দাদা আমি বাড়ির দোতলাটা করব, আমাকে একটুখানি আপনি হেল্প করুন, করে দেবো।" আমি, দেখুন, আমরা অত ওই কাজটা করছি না, কিন্তু আপনাকে হেল্প করব। না, আমার কাছে মিস্ত্রি, ঐরকম না, মানে কেউ বিজনেস করতে চাইছে। হ্যাঁ, আমি তাকে বলে দিলাম যে, কিন্তু আমি কোনো একটা লোককে রেফার করি না যে ওকে দিয়ে বিল্ডিংটা বানিয়ে নিন। কেননা আমি জানি কেউ মেনটেন করবে না। সেই জন্যই বলতে চাইছি, এখন যারা আমাদের এই লাইনে আসছে, হুম, তাদেরকে মেইনলি বলছি যে প্ল্যানিংয়ে একটা খরচা করার। সবাই কি করে, ইঞ্জিনিয়ারকে পয়সা দিতে চায় না আমাদের লাইনে। হুম,
যে একটা বিল্ডিং হলো, ও নিজের মনের মতো করে বানিয়ে বিল্ডিংটাকে নিজের মন করা প্ল্যান করলো, ইঞ্জিনিয়ারকে পয়সা দেওয়া, যে ইঞ্জিনিয়ারের ভালো প্ল্যান করা, যাতে আর্কিটেক্ট। লোক পয়সা দিয়ে ইউটিলাইজেশনটা পায়। হুম একটা স্পেস ইউটিলাইজেশন না হলো তো একটা গলি হয়ে গেল, পয়সা দিয়ে কিনছে তো সে। হুম এটা এটা প্ল্যানিংয়ে পয়সা খরচা করতে হবে, এইটা বড়। আর একটা হচ্ছে যে মানে সয়েল অনুযায়ী, মানে জায়গা অনুযায়ী বিল্ডিংটাকে তৈরি করা, মানে ওইটাকে যাতে আমি প্রফিট বেশি করার দিকে নজর না দিয়ে, যে ওই জমিটার জন্য যেটা দরকার সেইটা করে বিল্ডিং করা, এটা খুব দরকার, যেটা আজকালকার দিনে কেউ করছে না। কারণ আমি ধরুন আপনাকে বলেছি ডিসেম্বর মাসে হ্যান্ডওভার দেবো, আমি হয়তো ডিসেম্বরে দিতে পারিনি, আপনাকে জানাইও নি। এবার আমি যদি একবার রেরাতে একটা মেল করে দিই ওনার নামে যে উনি এই কমিটমেন্ট ফেল করেছে, আমাদের জানাইও নি, আমার লাইসেন্সই সিজ করে দেবে, আমি আর কোনো বিল্ডিং করার লাইসেন্স পাবো না যদি এটা মেনটেন না তাহলে করে। আগামী দিনে যারা এই জগতে আসতে মানে এই পেশা আসতে চাইছেন তারা এই ব্যাপারটা মাথায় রাখতে অবশ্যই, হবে। আচ্ছা, অবশ্যই। এই যে একটা মোটামুটি আমরা অনেকটাই গল্প করলাম আর বেশ ভালো লাগলো। এবার একটা মানে জিজ্ঞেস করি সঞ্জীবদাকে, যে এই যে ছোটবেলা থেকে যে পাড়ায় কাজ মানে বড় হয়েছেন, অনেক বন্ধু বান্ধব, অনেক প্রতিবেশীর সাথে, কিন্তু সবাই তো সফল হতে পারে না, বা সবাই হয়তো দাঁড়াতেও পারেনি, কখনো কখনো কেউ পিছিয়ে গেছেন, এরকম তো আমাদের সকলেরই জীবনে হয়েছে। তা সেক্ষেত্রে কখনো আপনার সাফল্যে কারুর খারাপ লাগা, কটাক্ষ করা, বা সেই সেরকম একটা খুব ওই রকম চোখে দেখা, না ভালো লাগা আপনি পেয়েছেন কখনো? না, আমাদের সেরম কোনো আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা খুব ভালো ছিল, আচ্ছা, মানে ও আমাদের তাদের সাথে যোগাযোগ আছে একা এখন? সবার সঙ্গে যোগাযোগ আছে, বাহ! সবাই আসে, কেউ বাইরে থাকলেও আসলো, কিন্তু ওই ব্যাপারটা ছিল না যে আমাদের মধ্যে হিংসা করা, হ্যাঁ। হিংসা করা বা ও ওর তো ৪টে ৪ চাকা কিনেছে, আমার হয়তো একটাও নেই। ওই জিনিসটাই আমার ছিল, আচ্ছা, তোর যখন ৪টে আছে একটা দে, আমরা যে ঘুরে আসি। আচ্ছা। এই ব্যাপারটা আমাদের, ওই ব্যাপারটা আমাদের নেই। মানে ওই হিংসার ব্যাপারটা নেই যে, ও চলো ও ২ তলা বাড়ি করে ফেললো, তুই একটা আমি কিছু, কিছুই করতে পারব হ্যাঁ, না। এরকম কোনোদিনই আমরা ভাবিনি। আচ্ছা। এইটা ভীষণ ভালো একটা মানে সুস্থ পরিবেশে তার মানে আপনারা বড় হয়েছেন এবং এখনো সেই সুস্থ হ্যাঁ, পরিবেশেই আছেন। ইয়ে সঞ্জীবদা, এবার একদম শেষ প্রশ্ন করি যে আপনি নিজেকে কি একটা প্রমোটার বলবো না, আমি আমি যেটা আপনারা যা প্রপার্টি ডেভেলপার সেটা তে আপনি নম্বর দেবেন নিজেকে বেশি, নাকি সমাজকর্মী হিসেবে নিজেকে নম্বর দেবেন, নাকি এমনি সাধারণ মানুষ হিসেবে নিজেকে নম্বর আমি দেবেন? তো প্রমোটার হিসেবে কখনোই বলব না। না মানে আপনি একটা নিজেকে সাধারণ মানুষ হিসেবে ভাববেন, নাকি? একদম সাধারণ মানুষ। কেন আপনি যখনই যাবেন আমাদের রাস্তাতেই পাবেন। কেন আমরা সবসময় লোকের জন্য আছি। কেন আমি এখনো মনে করি যে সে বিল্ডিং, আমার ঢালাই চলছে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে। সে বলল আমার বাড়িতে এই কাগজটা দিয়ে আসবে একটুখানি। আমি কিন্তু ঢালাই চলছে তার মাঝখানে গিয়ে তার বাড়িতে কাগজটা দিয়ে এসেছি। কিন্তু ওইটা এখনো মেইনটেইন করি। যা বিজনেস করছি বা ওই পাড়ার মধ্যে করি বলেই এটা মেইনটেইন করি। আমরা পাড়ার লোক, সোজা কথা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। পাড়ার লোক, সেই ক্ষেত্রে খালি একটা ডেভেলপ করছি, এই হচ্ছে ব্যাপার। ভেরি গুড। খুব ভালো লাগলো সঞ্জীবদা আপনার সাথে কথা বলে। হয়তো অনেক মানুষের স্বপ্ন পূরণ হবে এই কথা শুনে। অনেক মানুষ ভাবছেন, সাহস পাচ্ছেন না কোনো আ এই ধরনের কাজ করার। কারণ সবাই সেটাতে সঞ্জীবদা অনেক বেশি ভাগ্যবান। সেটা হচ্ছে তার পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব সবাই ভীষণ তাকে সাপোর্ট করেছেন। আর এমনি মানুষ সাপোর্ট পান না, এটাও ঠিক কথা। তারাও মানুষের জন্য করেন এবং মানুষও তাদের জন্য ভাবেন। আর সেই বিশ্বাসটা সেভাবেই গড়ে ওঠে। আমরা আজকে আড্ডা সবসময় চলবে। আরও হয়তো কোনোদিন সঞ্জীবদার সাথে বসবো। তবে আজকে এই অবধি থাক। আমরা পরবর্তীকালে আবার কোনো না কোনো অতিথিকে নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হব। আর ততক্ষণ আপনারা বলবেন যে এই গল্প, এই আড্ডা আপনারা কেমনভাবে এনজয় করছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব করবেন, সেটা তো আপনারা জানেন। আর আপনারা কোন কথাটার সাথে কানেক্ট করতে পারলেন এই আজকের আড্ডায়, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমাদের আনকাট আড্ডা চলতে থাকবে। রিয়েল পিপল, রিয়েল টক। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ সঞ্জীবদা। নমস্কার।